বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি আমার মামাতো বোন আমার স্বামীকে খুব কুরুচিপূর্ণ দৃষ্টিতে দেখে। মামার বাড়ির পাশেই আমার বিয়ে হয়েছে। মামার বাড়িতে আমাকে প্রথম দেখেই আমার স্বামী নাবিল পছন্দ করে। তারপর বিয়ের প্রস্তাব পাঠাই। ছেলে হাই স্কুলের শিক্ষক, বেশ ভদ্রনম্র সুদর্শন হওয়ায় সবাই রাজি হয়ে যায়। বেশ ধুমধাম করেই নাবিল আর আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার মামাতো বোন হাবিবা সব সময় আসা যাওয়া করতো। প্রথমে আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নিতাম, তারপরে খেয়াল করলাম হাবিবা ঠিক তখনই আসে যখন নাবিল বাড়িতে থাকে। নাবিল বাড়িতে থাকলেই সারাক্ষণ উসিলা খুঁজে আমাদের বাড়ি আসার। তারপর অন্য সময় সে ওড়না পরে থাকলেও নাবিল বাড়ি ফিরলে সে ওড়না ছাড়া ঘুরে বেড়ায়। আমি বিষয়টা পছন্দ করি না। একবার বলেই ফেলি ওড়না পরতে। হাবিবা বলে যে এখন মডার্ন যুগ, হ্যানত্যান, এসব এখন নর্মাল। ছোট মানুষ সবে ক্লাস 10-এ উঠেছে, তাই আমিও আর কিছু বলিনি। কিন্তু ও এতেই থেমে নেই। বিকেলে নাবিলের জন্য আমি নাস্তা বানালে ও দৌড়ে এসে নাস্তা নিয়ে যায়। তারপর নাবিলের সাথে বসে অনেকক্ষণ বসে গল্প করে। আবার নাবিল টিভিতে খেলা দেখতে বসলে হাবিবাও গিয়ে একদম গা ঘেঁষে বসবে। আবার বাড়িতে না আসলেও নাবিলের ফোনে ফোন দিয়ে কথা বলে, কিন্তু আমার ফোনে তো ভুল করেও কখনোই ফোন দেয় না। এমনকি মাঝে মাঝে নাবিলের ফোন চেক করলে দেখি যে হাবিবা বেশ কয়েকবার মিসড কল দিয়েছে। তবে এই বিষয়টা যে পুরোপুরি একপাক্ষিক তা আমি খুব করেই বুঝতে পারি। নাবিল আমাকে খুব ভালোবাসে। সে খুব ভালো মনের মানুষ, নামাজ পড়ে নিয়মিত, আমার বোনকে বোনের মতোই স্নেহ করে। তবে ইদানিং খেয়াল করছি হাবিবা বাসায় আসলে নাবিল যথাসম্ভব চেষ্টা করে হাবিবাকে এড়িয়ে যাওয়ার। হাবিবা কথা বলতে চাইলেও নাবিল কথা বলতে চায় না। সেদিন তো বলল হাবিবা বাড়িতে আসলে যেন তাকে আগে থেকেই জানাই। আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম কেন, হাবিবা থাকলে কি? নাবিল বলল এমনি, তোমরা বোনরা আড্ডা দাও, তোমাদের মধ্যে আমি কি করব। নাবিল কিছু না বললেও আমি বুঝলাম কিছু একটা হয়েছে, তাই ওদের উপর নজর রাখলাম। আর একদিন সন্ধ্যায় দেখতে পাই হাবিবা আর নাবিল কথা কাটাকাটি করছে। নাবিল খুব বকছে হাবিবাকে, একসময় বলে আর যাতে এই বাড়িতে না আসে। হাবিবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। সেই দিনের পর থেকে 7 দিন আসে না, নাবিলকেও ফোন করে না। কিন্তু নাবিলের দিকে লক্ষ্য করে দেখি ও কেমন যেন মনমরা হয়ে থাকে। সারাক্ষণ কী যেন ভাবে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। এর মধ্যে মামা মামি জানাই হাবিবার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে খুব বড় ব্যবসায়ী, সামনের সপ্তাহে বিয়ে। হাবিবার বিয়ের খবরে আমি মনে মনে বেশ প্রশান্তি লাভ করি। নাবিলকে কথাটা জানাতেই কেমন যেন চমকে ওঠে। তারপর মুখে বলে ভালোই হয়েছে, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। আমি শুধু নাবিলের মুখের দিকে চেয়ে রইলাম। ওর মুখ দেখে মনে হলো ও একদমই খুশি হয়নি। এর ঠিক 2 দিন পরে নাবিলের ফোন চেক করে দেখি হাবিবাকে কল করেছে আর প্রায় ঘণ্টাখানেক কথা বলেছে। বিষয়টা দেখেই আমার বুকের মধ্যে মুচড়ে উঠল। অজানা ভয়ে কুঁকড়ে গেলাম। তবে এরপর থেকে নাবিলকে বেশ স্বাভাবিক মনে হতো। আমিও সব ভুলে স্বাভাবিক হয়ে গেলাম। দেখতে দেখতে হাবিবার বিয়ের দিন চলে এলো। সকালে গায়ে হলুদ হলো। হাবিবাও দেখলাম বেশ খুশি। দুপুর পর বরযাত্রী আসলো। বিয়েতে বরের বউকে 2 ভরি গয়না দেওয়ার কথা, আবার মামাও 3 ভরি গয়না দিবে। সব কিছু দিয়ে সুন্দর করে হাবিবাকে সাজানো হলো। কী যে সুন্দর লাগছিল দেখতে হাবিবাকে। বিয়ের নিয়ম শুরু হলো। হাবিবাকে সাজিয়ে ঘরে রেখে সবাই মিলে বরের কাছে এলাম বরের কবুল বলা দেখতে। হাসি মজায় ছেলের কবুল বলা সম্পূর্ণ হলে সবাই চলে গেলাম বউয়ের কাছে। কিন্তু আশ্চর্যের কথা, বউ ঘরে নেই। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি, ওয়াশরুম সব চেক করে ফেলল, তবুও হাবিবাকে কোথাও পাওয়া গেল না। মুহূর্তেই পুরো বাড়ি কথাটা ছড়িয়ে গেল। হঠাৎ আমার মনে হলো অনেকক্ষণ হলো নাবিলকে দেখতে পাচ্ছি না। নাবিল কোথায় গেছে? পুরো বাড়ি খুঁজে ফেললাম, না, কোথাও নেই। ফোন করলাম, ফোনটাও বন্ধ। মনের মধ্যে ভয় ঢুকে গেল, তাহলে কি নাবিল আর হাবিবা একসাথে কোথাও গেছে? তখনই হাবিবার ভাই দৌড়াতে দৌড়াতে এসে বলল সর্বনাশ হয়ে গেছে, আপু বাগানে গাছের সাথে ঝুলে আছে। হাবিবার ভাইয়ের কথা শুনে পুরো বাড়িতে হুলস্থুল বেঁধে যায়। মামা, নানা, বাবা আরও অনেকে ছুটে যায় বাগানের দিকে। মামি টেনশন নিতে না পারাই জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির সব মহিলারা সেখানে ভিড় করে। এইদিকে এত লোকের মাঝে
আমার চোখ দুটো নাবিলকেই খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও ওর দেখা নেই। হঠাৎ মনে হলো বাগানে গিয়ে দেখা উচিত ওখানে কি ঘটেছে। যেই ভাবা সেই কাজ। দ্রুত পায়ে হেঁটে গেলাম বাগানের দিকে। বাগানের চারিদিকে অনেক মানুষ। আমি ভিড় ঠেলে গাছটার দিকে এগিয়ে গেলাম। গাছের সামনে দাঁড়াতেই চোখে পড়ল হাবিবার ঝুলন্ত লাশ। একটু আগেই মেয়েটাকে সাজানো হয়েছিল, এখনও সব সাজ আছে। পরনে লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না, তবে ফর্সা মুখটা কেমন কালচে হয়ে গেছে। ঠোঁটের টুকটুকে লাল লিপস্টিকটা কেমন নীলচে রং ধারণ করেছে। অমন সুন্দর মুখটা কেমন কুৎসিত হয়ে গেছে। কিছুদিন ওর উপর বিরক্ত হলেও এইভাবে ওর চলে যাওয়াটা মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। বারবার ওর হাসি মাখা মুখটা মনে পড়ছে। গাছের দিকে তাকাতেই দেখি মামা কেমন ছন্নছড়া হয়ে বসে আছে, হাতে একটা সাদা কাগজ। আশেপাশের কানাঘোষা থেকে শুনলাম ওইটা নাকি হাবিবার সুইসাইড নোট। মামাকে দেখে বড্ড কষ্ট লাগছে। মামা মেয়ে বলতে পাগল, মা ছাড়া কখনো কথা বলেনি। সব কিছু না চাইতেই ওর সামনে হাজির করত। সেই মেয়ের এমন একটা বাজে এরকম হওয়াটাই স্বাভাবিক। পুলিশকে ইতিমধ্যে ফোন করে জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বরসহ বরপক্ষের সব লোক বাগানে চলে এসেছে। বরের নাম তিহান, পেশায় ইঞ্জিনিয়ার, বাবা মায়ের একমাত্র সন্তান, দেখতে শুনতেও মাশাআল্লাহ। মামির থেকে শুনেছিলাম হাবিবা প্রথমে বিয়েতে রাজি ছিল না, তবে নাকি তিহানকে দেখে নিজে থেকে মত দিয়েছে। কথাটা শুনে আমি বেশ খুশি হয়েছিলাম। ছোট মানুষ আবেগের বশে হয়তো ভুল করতে যাচ্ছিল, তবে নিজের ভুলটা বুঝতে পেরে যে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে এটাই কম কি। কিন্তু কি হলো, হঠাৎ যে হাবিবা এইভাবে বিয়ে সাজে এই কাজটা করলো। আমার ভাবনার মাঝে পুলিশ এলো, গাছ থেকে হাবিবাকে নামালো। গাছটা হাবিবার সব থেকে পছন্দের আম গাছ, অনেক পুরনো গাছ। ছোট থেকেই কোনো কারণে ওর রাগ হলে দৌড়ে গাছের উপরে উঠে বসে থাকতো। গাছটায় ডালাপালা এমনভাবে মেলানো যে খুব সহজেই উঠা যায়। আমের সিজনে অনেক আম ধরে। আমি আর হাবিবা কত আম মেখে খেয়েছি এই গাছতলায় বসে। এমনকি আমার আর নাবিলের প্রথম দেখা এই আম গাছের কাছে। নাবিলের কথা মনে হতেই আমার মন উতলা হয়ে পড়ল, কোথায় গেছে নাবিল? এইখানে এত কিছু ঘটে গেছে, নাবিল কোথাও নেই কেন? এদিকে পুলিশ হাবিবাকে গাছের নামিয়ে নিচে একটা পাটিতে শুইয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে হাবিবাকে পর্যবেক্ষণ করছে। ওনার ব্যাচের নাম লেখা তাকরিম, দেখতে বেশ সুদর্শন, চোখে কালো সানগ্লাস, মুখে রহস্য জানার তীব্র ইচ্ছা। বেশ কিছুক্ষণ হাবিবাকে পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ালেন লোকটা। তারপর আমার নানাকে ডাকলেন আর বললেন, আমি ইন্সপেক্টর তাকরিম। নাম কি আপনার? আর আপনি কে হন ভিকটিমের? নানা বললেন, আমি সাফায়েত উদ্দিন, হাবিবার দাদু। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা, তা ভিকটিমকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল? নানা বলল, না না স্যার, মেয়ে তো প্রথম থেকেই রাজি ছিল। আমার ছেলে ওকে খুব ভালোবাসে, ওকে কখনোই কোনো কাজে জোর করে না। ও নিজে বলেছে তিহানকে ওর পছন্দ হয়েছে, তারপরে বিয়েটা ঠিক হয়েছে। ইন্সপেক্টর তাকরিম বলে, যদি বিয়েটা নিজের ইচ্ছেতেই করে, তবে আপনার নাতনি এই কাজটা কেন করলো মিস্টার সাফায়েত? নানা বলে, সেটাই তো বুঝতে পারছি না স্যার। মেয়েটা একটু আগেও তো হাসতে হাসতে সাজলো, দেখুন না কি সুন্দর করে বিয়ের জন্য সেজেছিল। ইন্সপেক্টর তাকরিম বলেন, তা বিয়ে বাড়িতে এত লোকজন, কেউ খেয়াল করেনি যে কনে ঘর থেকে বেরিয়ে বাগানের গাছের সাথে ঝুলে পড়ল? কোথায় ছিলেন সবাই? নানা বলে, আসলে বরকে সেই সময় কবুল পড়ানো হচ্ছিল আর সবাই সেইখানেই ছিল। তারপর বরকে কবুল পড়ানো শেষে হাবিবার ঘরে কাজী সহ সবাই গেল, কিন্তু তখন হাবিবা ঘরে ছিল না। তখন থেকে সবাই খোঁজা শুরু করলো, আর তারপরেই তো। এই বলেই নানা কাঁদতে শুরু করে। ইন্সপেক্টর তাকরিম বলেন, শান্ত হন, দেখুন সবাই যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে কিভাবে হবে? তা কে প্রথম ভিকটিমকে দেখেছিল? নানা ইশারা করে হাবিবার ভাই হাবিবকে দেখিয়ে দেয়। ভিড়ের বাইরে এক কোণায় দাঁড়িয়ে হাবিব কাঁদছে। হাবিব আর হাবিবা দুইজন যমজ ভাই বোন, বয়স 18 পেরিয়ে 19 চলে।
অন্যান্য সমবয়সী ভাই বোনদের মতো মোটেও ঝগড়াঝাটির সম্পর্ক ওদের ছিল না। দুইজনের মধ্যে খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল। ইন্সপেক্টর তাকরিম হাবিবের দিকে কিছুক্ষণ তাকাই, তারপর বললেন, আচ্ছা, গাছের নিচে বসে আছেন উনি কি ভিকটিমের বাবা? আর ওনার হাতের কাগজটা কি ভিকটিমের সুইসাইড নোট? নানা কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। ইন্সপেক্টর তাকরিম মামার দিকে তাকাই। মামা এখনও গাছের নিচে ধুম ধরে বসে আছে। সেই হাবিবাকে দেখে চিৎকার করে উঠেছে, আর কোনো কথা বলেনি। ইন্সপেক্টর তাকরিম মামার কাছে এগিয়ে যায়, তারপর হাত থেকে কাগজটা নেয়, কিন্তু মামা টু শব্দটা করে না, এখনও ধুম মরেই বসে আছে। ইন্সপেক্টর তাকরিম কাগজটা খুলে তারপর সেটা পরে একটা পলিথিনে ভরে পকেটে পুরে। ইন্সপেক্টর তাকরিম এবার এগিয়ে যায় তিহানের দিকে। ছেলেটার মুখ কেমন ছোট হয়ে গেছে। বিয়ে করতে এসে এরকম একটা পরিস্থিতিতে আসলে কী রিয়েক্ট করা উচিত হয়তো বুঝতে পারছে না। তিহানের পাশেই দাঁড়িয়ে আছে ওর বাবা ব্যারিস্টার কামাল। তিনি প্রায় 6 ফুটের বেশি লম্বায় হবেন। বয়স 68 হলেও দেখে মনে হয় বয়স এখনও 50-এর কোটায়। সৎ ও বিচক্ষণ মানুষ হিসেবে সবাই খুবই সম্মান করেন। তবে এই মুহূর্তে ওনার মুখটা বেশ গম্ভীর, খুবই তীক্ষ্ণ নজরে চারপাশটা দেখছেন। ইন্সপেক্টর তাকরিম ব্যারিস্টার কালামকে সালাম দিয়ে তিহানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সরে আসে। তারপর দুইজন কনস্টেবলকে বলে হাবিবার লাশটা গাড়িতে তুলতে। কনস্টেবলদের মধ্যে একজন বলে, স্যার, কাউকে জিজ্ঞাসাবাদ করবেন না? ইন্সপেক্টর তাকরিম বলেন, যেহেতু ভিকটিম সুইসাইড নোট লিখে গেছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তাহলে আপাতত কাউকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করাই বেটার। বাকিটা পোস্টমর্টেম রিপোর্ট আসলেই বোঝা যাবে। আর আমার মনের দৃঢ় বিশ্বাস এটা আত্মহত্যা নয়। এবার বাকিটা তো পোস্টমর্টেম রিপোর্টই বলবে। কথা শেষে ইন্সপেক্টর তাকরিম আবারও চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। এইদিকে হাবিবার লাশ গাড়িতে তুলতেই মামা চিৎকার করে কেঁদে উঠে দৌড়ে চলে যায় হাবিবার লাশের কাছে। কিছুতেই হাবিবাকে নিয়ে যেতে দেবে না। প্রচণ্ড পাগলামি শুরু করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে যায়। পুলিশ হাবিবার লাশ নিয়ে যায়। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি গাড়িটার দিকে। পুলিশের গাড়ি যেতেই দেখি বাইক নিয়ে নাবিল আসছে। আমাকে দেখে বাইক নামিয়ে বলে, কি হয়েছে ঋতু? পুলিশ কেন এসেছিল? আর তুমি কাঁদছ কেন? আমি নাবিলকে জড়িয়ে ধরে কেঁদে বলি, সর্বনাশ হয়ে গেছে নাবিল, তুমি কোথায় ছিলে এতক্ষণ? নাবিল বলে, কেন, কি হয়েছে ঋতু, বলো আমাকে। আমি তো মিষ্টি আনতে গিয়েছিলাম। মামা বলল বরের বাড়িতে 10 কেজি মিষ্টি দিবে যাওয়ার সময়, সেটা আনতে ভুলে গেছে, তাই আমাকে পাঠালো ভালো দেখে মিষ্টি আনতে। আমি বললাম, হাবিবা সুইসাইড করেছে। নাবিল চমকে উঠল, তারপর বলল, কি বলছো কি ঋতু, কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, জানি না ও কেন এমনটা করলো। আমরা সবাই বরের ওখানে ছিলাম, আর সেই সুযোগে ও। নাবিল আমাকে ছাড়িয়ে দিয়ে কেমন উসখুস করে বলল, না, এটা হতে পারে না, হাবিবা সুইসাইড করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। আমি বললাম, তোমার বিশ্বাস করায় কি যায় আসে নাবিল, হাবিবা সুইসাইড করেছে আর এটাই সত্য। নাবিল আর কিছু বলল না, আমাকে সরিয়ে দিয়ে হেঁটে চলে গেল সামনে পুকুর পাড়ের দিকে। আমি চেয়ে রইলাম নাবিলের দিকে, কি হলো হঠাৎ ওর? এর মধ্যে মা এসে আমাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে গেল। মামির অবস্থা খারাপ, স্যালাইন দিতে হবে। আমাকে মামির কাছে মা বসিয়ে দিল। একটু পর মামিকে স্যালাইন দেওয়া করলো। আমি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। মামি বারবার হাবিবাকে ডাকছে। দেখতে দেখতে বিকেল শেষে রাত নেমে এলো। প্রায় সব আত্মীয় স্বজনরা চলে গেছে, বরপক্ষও চলে এসেছে। মামা মামিকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ড্রয়িং রুমে নানা সোফায় চুপ করে বসে আছে। আমি মায়ের কোলের মধ্যে শুয়ে আছি। নাবিল আর হাবিব চেয়ারে বসে আছে, আর কিছু আত্মীয় স্বজন যারা আছে তারা ঘরের ভেতরে। আমি শুয়ে শুয়ে ভাবছি দুনিয়াটা কত অদ্ভুত। এই পুরো বাড়ি আনন্দ উৎসবের মুখর ছিল, মুহূর্তের মধ্যে তা কেমন শোকে পরিণত হলো। আমি আরেকবার নাবিলের মুখের দিকে চাইলাম। ওকে একটু বেশি অন্যরকম লাগছে। মাথার চুল এলোমেলো, মুখ চোখ শুকনো, মনে হচ্ছে খুব কেঁদেছে। মনের মধ্যে নানা প্রশ্ন উঠতে লাগলো,
কিন্তু মনকে কড়া শাসন করে চুপ করে রইলাম। রাতটা সবার অঘুমেই কেটে গেল। ভোরে মামা জেগেই আবারও পাগলামি শুরু করলো। মামাকে সবাই মিলে কোনো রকম শান্ত করা হলো। এর মধ্যে বাবা হাবিবার লাশ নিয়ে চলে আসলো। আবারও ধীরে ধীরে মানুষ দিয়ে ভারী ভর্তি হয়ে গেল। আমি একবার তাকিয়ে হাবিবাকে দেখে চিৎকার করে কেঁদে উঠলাম। আল্লাহ, কি অবস্থা হয়েছে মেয়েটার! মুখ এত কালো কেন? আবার কান্নাকাটি করাই আরও বীভৎস লাগছে। হাবিবাকে বেশিক্ষণ রাখা হলো না। সব কাজ শেষে সকাল 10টায় জানাজা করে মাটি দেওয়া হলো। ধীরে ধীরে আবারও বাড়ি ফাঁকা হয়ে গেল। বাড়িতে আমরা অল্প কিছু লোকজন। তিহান আর ওর বাবাও বসে আছেন। একটু পর এলো ইন্সপেক্টর তাকরিম। ইন্সপেক্টরকে দেখে নানা বললেন, আপনি এখন? ইন্সপেক্টর তাকরিম বললেন, সাফায়েত সাহেব, আমার আসার কথা তো আরও আগেই ছিল। শুধু মিস্টার হাসানের অনুরোধে আমি এখন আসলাম। আর এখনই এত অবাক হবেন না। অবাক হওয়া তো সবে শুরু। নানা বলেন, মানে? ইন্সপেক্টর তাকরিম বললেন, হাবিবা সুইসাইড করেনি মিস্টার সাফায়েত। হাবিবাকে খুন করা হয়েছে। ওর রক্তে বিষ পাওয়া গেছে। মৃত্যুটা বিষেই হয়েছে। আর মৃত্যু যদি বিষক্রিয়ায় হয় তাহলে ভিকটিম গলায় দড়ি দিল কীভাবে? আশ্চর্যজনক ব্যাপার আরেকটা হলো, বিষটা হাবিবাকে খাওয়ানো হয়নি, আবার শরীরে কোনো রকম ইঞ্জেকশন পুশও করা হয়নি। তাহলে বিষটা এলো কোথা থেকে? ইন্সপেক্টর তাকরিমের কথা শুনে আমার পুরো শরীর শিরশির করে উঠল। আমি নাবিলের দিকে তাকালাম। ওর মুখ কেমন যেন চিকচিক করছে। ব্যারিস্টার কামাল উঠে দাঁড়ালেন। তারপর ইন্সপেক্টর তাকরিমকে বললেন, কি বলছেন কি ইন্সপেক্টর তাকরিম? তাহলে বিষটা কিভাবে দেওয়া হয়েছে? ইন্সপেক্টর তাকরিম বললেন, হ্যাঁ, আমি ঠিক বলছি স্যার। বিষটা খাওয়ানো হয়নি বা কোনো ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়নি। বিষটা রক্তের সাথে মিশে বিষক্রিয়া করেছে, কারণ বিষটা সাপের। বিষটার বিষয়ে এখনও পরীক্ষা চলছে ল্যাবে। খুব রেয়ার পয়জন। কিছু জানতে পারলে আমাকে জানাবে। আশা করছি হাবিবার শরীরে কিভাবে বিষ ঢুকেছে সেটা জানতে পারলেই কেসটা অনেকটা সমাধান হয়ে যাবে। তবে আশ্চর্যজনক আরও একটা কথা, হাবিবার হাতে যে চিঠিটা ছিল সেটা হাবিবারই লেখা। কিন্তু নানা বলেন, কিন্তু কি? ইন্সপেক্টর তাকরিম বললেন, চিঠিটা প্রায় 7 দিন আগের লেখা। পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে হাবিবার মৃত্যুর পর তাকে গাছের সাথে ঝুলানো হয়েছে। তাহলে হাবিবার ডেড বডি নিশ্চয়ই ঝুলতে পারবে না। তার মানে অন্য কেউ কাজটা করেছে। কিন্তু প্রশ্ন হলো, হাবিবা কেন 7 দিন আগে সুইসাইড নোট লিখেছিল? আচ্ছা মিস্টার তিহান, আপনার সাথে হাবিবার সম্পর্কটা কেমন ছিল? তিহান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, দেখুন ইন্সপেক্টর, আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বাবা হাবিবাকে দেখে পছন্দ করে। তারপর আমি একদিন দেখি আমারও ওকে পছন্দ হয়। তারপর আমি বিয়েতে হ্যাঁ বলি। এর মধ্যে হাবিবার সাথে আমার 2বার ফোনে কথা হয়েছে। প্রথমবার ওকে স্পষ্ট করে আমি জিজ্ঞেস করেছি আমাকে পছন্দ কিনা বা কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। ও বলে ওর আমাকে পছন্দ, আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। নিজ ইচ্ছেতে এই বিয়েতে রাজি। এরপরে আমাদের বিয়েটা ফাইনাল হয়। এরপর আরও একবার কথা হয়, তখন নর্মাল কথাবার্তা হয়েছে। আমি ওর থেকে জেনে নিয়েছিলাম বিয়েতে কি পরতে চাই, শাড়ি না লেহেঙ্গা। ও বলেছিল আমার যা ইচ্ছে তাই যেন আনি। আমার পছন্দের জিনিসগুলো পরে ও আমার মনের মতো বউ সাজতে চাই। ইন্সপেক্টর তাকরিম বলে, তাহলে আপনি বলতে চাইছেন হাবিবা সম্পূর্ণ রাজি ছিল? তিহান বলে, আমার জানা মতে তো তাই। এখন ওর মনের ভেতরে যদি অন্য কিছু চলে সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। ইন্সপেক্টর তাকরিম বললেন, বুঝতে পারলাম। আচ্ছা, হাবিবার বাবা মায়ের অবস্থা কেমন? কথা বলা যাবে ওনাদের সাথে? নানা বললেন, না ইন্সপেক্টর, 2 জন এখনও স্বাভাবিক হতে পারেনি। আর একটু সময় দিন ওদের। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা, তা হাবিবার ভাই কোনটা যেন? হাবিব সামনে আসে, তারপর বলে, আমি। ইন্সপেক্টর তাকরিম ভালো করে হাবিবাকে দেখে বলল, তোমার নাম হাবিব তাই তো? হাবিব বলে, হ্যাঁ। ইন্সপেক্টর তাকরিম বলেন, তুমি আর হাবিবা যমজ? হাবিব বলে, হ্যাঁ। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা, তুমি তো প্রথম হাবিবাকে গাছের সাথে ঝুলতে দেখেছিলে। তা কি দেখেছিলে, যদি একটু ডিটেলসে বলতে? হাবিব বলে,
আমরা সবাই হাবিবাকে খুঁজছিলাম। পুরো বাড়িতে খুঁজে যখন পেলাম না, তখন আমার মনে পড়ল হাবিবার পুরনো অভ্যেস, যে কোনো কারণে মন খারাপ হলে ওই গাছটায় বসে থাকতো। তাই ওকে খুঁজতে যেই বাগানে গেছি, দেখি ও ঝুলছে। তখনই দৌড়ে বাড়ির ভেতরে এসে সবাইকে ডেকে নিয়ে গেছি। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা, তো তুমি কাউকে সেখানে দেখেছিলে? হাবিব বলে, না স্যার, কেউ ছিল না ওখানে। ইন্সপেক্টর তাকরিম বলেন, আচ্ছা, আরেকটা কথা বলো তাহলে। তুমি নিশ্চয়ই তোমার বোনের ব্যাপারে সব কিছু জানো। আচ্ছা, ও কি কোনো সম্পর্কে ছিল? আর এই বিয়েতে কি মন থেকে রাজি ছিল? হাবিব বলে, দেখুন স্যার, আমার জানা মতে হাবিবার কোনো সম্পর্ক ছিল না। আর এই বিয়েতে ও নিজ ইচ্ছায় রাজি হয়েছিল, কারণ মা বাবা ওকে অনেকবার জিজ্ঞেস করেছে ও মন থেকে রাজি কিনা। ও সব সময় বলেছে ও রাজি। তিহান ভাইয়াকে ওর খুব পছন্দ হয়েছে। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা তাহলে বলো, হাবিবার সাথে কারোর সাথে কোনো রকম শত্রুতা, বা তোমাদের সাথে কারো কোনো রকম শত্রুতা ছিল, বা কারোর সাথে হাবিবা বা তোমাদের কোনো রকম ঝগড়াঝাটি হয়েছে? হাবিব কিছুক্ষণ ভেবে বলে, না স্যার, আমাদের কারোর সাথে তেমন কোনো ঝামেলা নেই, আর হাবিবারও নেই। তবে 5 দিন আগে আমি দেখেছিলাম ঋতু আপুর সাথে হাবিবার কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। ইন্সপেক্টর তাকরিম বললেন, ঋতু? সে কে? আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। তবুও নিজেকে শক্ত করে বললাম, হাবিব, তুই এটা কি বলছিস? হ্যাঁ, হাবিবার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। তার মানে কি? আমি ওকে সবসময় নিজের বোনের মতো ভালোবেসেছি। ওকে একটু শাসন করতে পারবো না? ইন্সপেক্টর তাকরিম আমার দিকে এগিয়ে আসলেন। তারপর বললেন, 1 মিনিট মিস ঋতু, শাসন করেছেন নাকি করেছেন তা জানা যাবে, তার আগে শান্ত হন, মাথা ঠান্ডা করুন, ধীরে ধীরে বলুন, আপনি কে হন হাবিবার? আমি বললাম, হাবিবার ফুফাতো বোন। আমার বাবা তখন বলেন, আমার মেয়ে স্যার ঋতু, খুব শান্তশিষ্ট ভালো মেয়ে স্যার, এইসবের মধ্যে ওর কোনো হাত নেই। ইন্সপেক্টর তাকরিম বললেন, মিস্টার হাসান, শান্ত হন। যতক্ষণ আসল অপরাধীকে ধরা না হচ্ছে, কেউ সন্দেহের বাইরে নয়। আচ্ছা মিস ঋতু, তা বলুন, কেন আপনি হাবিবাকে শাসন করছিলেন? আমি বললাম, তেমন কিছুই না স্যার। সেদিন সন্ধ্যাবেলাও ও ওর বান্ধবী সামিয়ার বাড়িতে যেতে চাইছিল, তাও একা। মামি বারণ করছিল, তাও শুনছিল না। আমি শুধু বলেছিলাম, হাবিবা কেমন ব্যবহার বড়দের সাথে, মা বারণ করছে কালকে সকালে যেও। আমার কথা শুনতেই কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আমাকে বলল ওর বিষয়ে নাক না গলাতে। আমিও বলেছিলাম, তোর বড় বোন আমি, তোর থেকে ভালো বুঝি, তাই একটা কথা বললে শুনতে হবে। ব্যাস, রাগ করে ঘরের দরজা আটকে দিল। বিশ্বাস করুন স্যার, এইটুকুই কথা হয়েছিল। মামি একটু অসুস্থ, সুস্থ হোক, উনিও ছিলেন সেখানে। ইন্সপেক্টর তাকরিম বললেন, বুঝলাম। তা হাবিবার ক্লোজ বান্ধবী কি এই সামিয়া? আমি বললাম, হ্যাঁ স্যার, হাবিবার বেস্ট ফ্রেন্ড সামিয়া। ইন্সপেক্টর তাকরিম বললেন, ওর বাড়ি কোথায়? আমি বললাম, স্যার সামনেই, 10 মিনিটের রাস্তা। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা, তা আপনার বিয়ে হয়েছে কোথায়? এখানেই? আমি বললাম, জি, পাশের বাসাটাই আমাদের। ইন্সপেক্টর তাকরিম বললেন, আপনার স্বামী কোথায়? আমি নাবিলকে ডাক দিলাম। নাবিল পেছন থেকে সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, এই যে আমার স্বামী নাবিল। ইন্সপেক্টর সূক্ষ্ম নজরে নাবিলকে দেখে বললেন, আচ্ছা, কোনো কিছু জানার দরকার হলে আপনাদের ডাকবো, কিন্তু আশা করি আপনারা সাহায্য করবেন। নাবিল বলল, হ্যাঁ অবশ্যই স্যার। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা হাবিবার ফোনটা পেতে পারি? হাবিব বলে, হ্যাঁ স্যার, আমি এনে দিচ্ছি। হাবিবার ফোন এনে দিলে ইন্সপেক্টর তাকরিম বলে, তাহলে আসি আজকে। আর এই যে আমার কার্ড, এইখানে টেবিলে রাখলাম, যদি কারো মনে হয় আমাকে কিছু জানানো দরকার অবশ্যই ফোন করবেন। আসি তাহলে, আবার দেখা হবে। ইন্সপেক্টর তাকরিম চলে যেতেই নানাকে বলে কামাল সাহেব তিহানকে নিয়ে বেরিয়ে গেলেন। তারপর সবাই এক এক করে ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। নাবিলও বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, আমি একটা কাজে যাচ্ছি, ফিরবো একটু পরে। নাবিল চলে গেলে আমি হাবিবকে ডাক দিয়ে বললাম, কী রে, তুই আমার নাম কেন বললি? কী নিয়ে কথা হয়েছে আমাদের মাঝে সেটা তো তুই জানিস তাহলে? হাবিব বলল,
তো সেটাই তো আমি বলেছি, যা দেখেছি তাই বলেছি। আমাকে জিজ্ঞেস করেছে কারোর সাথে ঝামেলা হয়েছিল কিনা, তোর সাথে হয়েছিল তাই বলেছি। তাছাড়া তুই কিছুদিন হলো হাবিবাকে দেখতে পারিস না, মা বাবাকে বারবার বলিস হাবিবা বড় হয়েছে, ওকে যেন বিয়ে দিয়ে দেই। কেন বলিস? আমি বললাম, কেন রে, বোন বড় হলে তার বিয়ের কথা বলা কি অন্যায়? কি বোঝাতে চাস তুই এইসব বলে? হাবিব বলে, কিছুই না, এই বলেই চলে যাই। আমার প্রচণ্ড রাগ হয়, বেয়াদব ছেলে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা, আমার ভালো লাগছে না, বাড়িতে গেলাম। মা বলল, আচ্ছা। আমি বাড়িতে গেলাম, তারপর লম্বা একটা শাওয়ার নিলাম। মনের মধ্যে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। মনে মনে ঠিক করলাম আজকে নাবিলকে কয়েকটা প্রশ্ন করব। গোসল শেষে বাইরে এসে দেখি নাবিল বিছানায় বসে আছে। আমাকে বাইরে আসতে দেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যাই। আমি বেশ রোমান্টিক হয়ে নাবিলের সামনে দাঁড়াই। ওর কাছে এসে শার্টের বোতাম খুলে বুকে হাত দিতেই বুলিয়ে দিতে লাগলাম। ধীরে ধীরে ওর অনেক কাছে এগিয়ে গেলাম। পা উঁচু করে ওর ঠোঁট বরাবর আমার ঠোঁট রাখলাম। ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে, আমার নিঃশ্বাস ওর মুখে। নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর চোখ বন্ধ করে ধীরে ধীরে ওর ঠোঁট নিজের দখলে নিলাম। হঠাৎ নাবিলের ধাক্কায় সরে গেলাম। প্রচণ্ড রাগ হলো। আবারও নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে তোমার নাবিল? তুমি আমাকে সরিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? নাবিল নিজেকে আমার থেকে ছাড়িয়ে বলল, কি হয়েছে জানো না তুমি ঋতু? কিভাবে পারছো এতটা শান্ত থাকতে? হাবিবার খুন হয়েছে, বুঝতে পারছো বিষয়টা? আমি বললাম, সে তো বুঝতে পারছি নাবিল, কিন্তু এতে তোমার এত ভাবার কি আছে? আমরা কিছু করিনি, সো আমাদের কিসের টেনশন? নাবিল বলে, ধুর, তোমার সাথে কথা বলাটাই বেকার। আমি বললাম, কেন নাবিল, তুমি কি কিছু করেছ? আমি কিন্তু কয়েকদিন আগে দেখেছিলাম তুমি হাবিবাকে বকছ, আবার এই বাড়িতে আসতে বারণ করছো কেন? কি করেছিল হাবিবা? নাবিল বলল, আসতে বলো প্লিজ। আর তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করো ঋতু, সন্দেহ করো আমাকে। দেখো, যেই কথাটা ও বেঁচে থাকতে তোমাকে বলিনি, সেই কথাটা এখনও বলতে চাই না। তার জন্য তুমি যা ভাবার পাবো। সন্দেহ হলে পুলিশকে আমার নাম বলো। আর তুমি এত রিল্যাক্স কেন? তুমি আবার সন্দেহ করে কিছু করনি তো? আর হাবিবার সাথে তোমার ঝামেলাই হচ্ছিল কেন? আমি বললাম, ছি নাবিল, তুমি আমাকে সন্দেহ করছো? এইটুকু বিশ্বাস নেই যে তোমার ঋতু কখনো অন্যায় করতে পারে না? নাবিল বলল, প্লিজ তুমি এই ইমোশনাল ড্রামাটা করো না প্লিজ। তোমাকে আমি কিছুই বলিনি, সরো, গোসল করব আমি। কথাটা বলেই নাবিল আমাকে ঠেলে ওয়াশরুমে চলে গেল। আমার ভীষণ কান্না পেল। বিয়ের পর প্রথম নাবিল আমার সাথে এরকম রুড ব্যবহার করলো। চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। যা, কথাই বলবো না আর। এদিকে ইন্সপেক্টর তাকরিম সামিয়াকে সামনে বসিয়ে ওর দিকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মৌনতা ভেঙে বললেন, সামিয়া, হাবিবা তোমার বেস্ট ফ্রেন্ড তাই না? সামিয়া বললেন, হ্যাঁ স্যার। ইন্সপেক্টর তাকরিম বললেন, আসলে জানো তো, আজকালের ছেলেমেয়েরা মা বাবার থেকে বেস্ট ফ্রেন্ডদের সাথে বেশি ফ্রি। মানে মা বাবা এমন অনেক কথাই জানে না যা বেস্ট ফ্রেন্ডে জানে। আশা করি তুমি তোমার জানা সব কথা আমাকে ক্লিয়ারলি বলবে। সামিয়া মাথা নাড়ে। ইন্সপেক্টর তাকরিম বলেন, তাহলে বলো তো, হাবিবার কারোর সাথে কোনো রকম সম্পর্ক ছিল? বা ও কাউকে পছন্দ করত, বা ওকে কেউ পছন্দ করত? সামিয়া বলে, আসলে স্যার, হাবিবার সাথে কারো কোনো সম্পর্ক ছিল না, তবে ওকে একজন খুব পছন্দ করত, এমনকি রাস্তাঘাটে উত্ত্যক্তও করত। তারপর অবশ্য হাবিবা স্কুলে এই নিয়ে হেড স্যারকে বিচারও দিয়েছিল। তারপর থেকে আর অবশ্য ছেলেটা বিরক্ত করেনি। ইন্সপেক্টর তাকরিম বললেন, কে সেই ছেলে? সামিয়া বলল, রাজ, আমাদের এক ব্যাচ সিনিয়র, পাশের পাড়ায় বাড়ি। ওর বাবার নাম আরশেদ। ইন্সপেক্টর তাকরিম বলল, আচ্ছা, তা আর কিছু জানো? হাবিবা কাউকে পছন্দ করতো এমন কাউকে চেনো? হাবিবা আমতা আমতা করে বলে, আসলে স্যার, আমি ঠিক শিওর না, তবে ওর কথাবার্তায় মনে হতো ও নাবিল স্যারকে পছন্দ করত, মানে ওর ফুফাতো বোনের স্বামীকে। নাবিল স্যার ক্লাস নিতে আসলে কেমন অন্যমনস্ক থাকতো, মুচকি মুচকি হাসতো, আর বলতো
বিয়ে করলে নাবিল স্যারের মতোই কাউকে করব। আমি কিন্তু শিওর নই স্যার, আমার মনে হওয়াটা বললাম। ইন্সপেক্টর তাকরিম বলল, ইটস ওকে সামিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আরও কিছু জানার থাকলে তোমাকে ডাকবো কিন্তু। সামিয়া বলে, ঠিক আছে স্যার। ইন্সপেক্টর তাকরিম বলল, তাহলে আসি, আবার দেখা হবে। রাত 12টা। চুপচাপ ঘরে শুয়ে আছে তিহান। হঠাৎ হালকা নূপুরের আওয়াজ। নূপুরের আওয়াজ শুনতেই হাসি ফুটে তিহানের মুখে। তখনই তিহানের বাহু স্পর্শ করে কেউ। পরিচিত সুগন্ধি চিনতে পেরেই একটানে নিজের কাছে টেনে নেয় তিহান। তারপর আলতো করে জড়িয়ে ধরে ভালো করে দেখে নেয় তার খুব কাছে থাকা রূপবতী নারীটিকে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, চুলগুলো খোলা, পরনে কালো রঙের শাড়ি আর মুখে লজ্জামাখা হাসি, কী যে সুন্দর লাগছে। তিহানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রূপবতী নারীটি খিলখিল করে হেসে ওঠে। তারপর বলে, কী দেখছ অমন করে? তিহান মুচকি হাসি বলে, এই যে আমার পাশে থাকা রূপবতীকে। মেয়েটি হেসে বলে, তাই বুঝি? কী দেখছো বলো তো? আজ কি নতুন দেখছো আমাকে? দেখতে দেখতে তো আমি এখন পুরনো হয়ে গেছি। মেয়েটি কথা সম্পূর্ণ করার আগেই তিহান মেয়েটির ঠোঁট নিজের দখলে করে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, কে বলেছে তোমাকে মীরা? তুমি সব সময় আমার কাছে ইউনিক। প্রত্যেক দিন আমার তোমাকে নতুন লাগে। এই যে তোমার কাজল দেওয়ার টানা টানা চোখে যখন আমার দিকে তাকাও, আমি তোমার থেকে দূরে যেতে পারি না। তোমার গোলাপের পাপড়ির মতো ঠোঁট চুম্বনের মতো টানে তোমার দিকে। তোমার খোলা রেশমি চুলের যে সুগন্ধ, ইস, পাগল করে দেয় আমাকে। আচ্ছা মীরা, কি জাদু আছে বলো তো তোমার মধ্যে, যে আমি তোমার দিকে যতবার তাকাই বারবার হারিয়ে যাই? মীরা হাসতে হাসতে এইবার থেমে যায়, মুখটা গম্ভীর করে বলে, হ্যাঁ, হারিয়েই তো যাচ্ছিলে। তুমি তো দিব্যি নতুন বউয়ের সাথে বাসর করতে, কিন্তু আমি কিভাবে থাকতাম বলো তো? তিহান মীরাকে আরও কাছে টেনে গালে একটা চুমু দিয়ে বলে, বিয়েটা তো হয়নি মীরা। দেখো না, আমি তো এখনও তোমারই আছি। এই যে দেখো তোমার কত কাছে। মীরা আবারও বলে, হ্যাঁ তিহান, আজ না হয় বিয়েটা হয়নি, কিন্তু কাল তোমার বাবা তো উঠে পড়ে লেগেছে তোমার বিয়ে দেওয়ার জন্য। তোমার বিয়ে হয়ে গেলে আমার কি হবে তিহান? আমি তোমাকে হারাতে চাই না। তিহান আদর মাখানো গলায় বলে, আরে কালকেরটা কালকে ভাববো, এখনেরটা এখন ভাবতে দাও। এইসব বিয়ের ঝামেলায় কতদিন তোমাকে কাছে পাইনি বলো তো? এখন একটু মন ভরে আদর করতে দাও। আর তোমার এত কিসের চিন্তা বলো তো? বউ বউয়ের মতো থাকবে, তুমি তোমার মতো। বউ আসলেই কি আর আমি তোমাকে আদর করব না? এখনও তোমাকে যেভাবে আদর করি, তখনও সেইভাবেই করব। মীরা কিছু বলতে চাইল, কিন্তু তিহান আর কিছু বলার সুযোগ দিল না। মুহূর্তেই মীরাকে নিজের দখলে করে নিল। মীরাও মুখ ফিরিয়ে থাকতে পারল না, সমানতালে তিহানকে রেসপন্স করতে লাগলো। একসময় দুইজন হারিয়ে গেল এক নিষিদ্ধ ভালোবাসায়। সকাল 6টা, ধরপড়িয়ে ঘুম থেকে উঠল মীরা। ঘড়ির দিকে তাকাতেই দেখে 6টা বাজে। মনে মনে বলল, ইস, সকাল হয়ে গেছে, কিভাবে যে মরার ঘুম ঘুমিয়েছিলাম। এই বলেই তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে যাই, তখনই তিহান হ্যাঁচকা টানে মীরাকে আবারও নিজের কাছে টেনে নেয়। মীরা ফিসফিসিয়ে বলে, কি হচ্ছেটা কি তিহান? ছাড়ো বলছি। দেখো অলরেডি 6টা বেজে গেছে। তোমার মা বাবা ঘর থেকে বের হবে এক্ষুনি, যেতে দাও আমায়। জানো তো সকালবেলা তোমার বাবারা আমার হাতের চা না হলে চলেই না। তিহান নেশা জড়ানো গলায় বলে, আমারও যে তোমাকে ছাড়া চলে না মীরা। মীরা তিহানের থেকে নিজেকে ছাড়িয়ে বলে, এখন এত ভালোবাসাতে দেখাতে হবে না, কাজ আছে আমার। তোমার ভাইকেও পরিষ্কার করতে হবে। ভালোবাসা আবার রাতে দেখাবে। কথাটা বলে মীরা আর দেরি না করে ঘরের দরজা খুলে চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখল, না, কেউ ওঠেনি। তারপর জোরে জোরে হেঁটে চলে যায় নিজের ঘরে। ঘরে ঢুকতেই সুগন্ধ নাকে আসে মীরার। রাগে ঘৃণায় মুখ কুঁচকে যায়। তারপর তাকায় বিছানায় শুয়ে থাকা তার স্বামী আশরাফের দিকে। তারপর বিরক্তি নিয়ে আশরাফকে পরিষ্কার করে ওয়াশরুমে গোসল করতে ঢুকে।
এদিকে সব কিছু দেখে আশরাফের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ব্যারিস্টার কামালের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আশরাফ, মেজ তিহান আর মেয়ে ছোট নাহিদা। নাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই সেইখানেই থাকে। পরীক্ষা থাকার জন্য তিহানের বিয়েতেও আসতে পারেনি। তিহান পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ছে। বাড়ি থেকেই অফিসে যাতায়াত করে। আর আশরাফ ছিল আর্মি মেজর। একটা অ্যাক্সিডেন্টে বর্তমানে কোমায় আছে। আর আশরাফের বউ হলো মীরা, বিখ্যাত ব্যবসায়ী আরাফাক চৌধুরীর মেয়ে। কামাল সাহেব নিজে পছন্দ করে সুন্দর, নম্র, ভদ্র, শিক্ষিত মেয়ে নিজের ছেলের জন্য এনেছিলেন। বিয়ের পর থেকে মীরা অবশ্য আদর্শ বৌমা হয়ে এই বাড়িতে রয়েছে। প্রথম বছর আশরাফের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু আশরাফ তখন মীরাকে বাড়িতে রেখে চাকরিতে চলে যেত। অনেক দিন পরপর ছুটিতে আসতো। এটা মীরা মানতে পারেনি। একসময় দুজনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়, আর তখনই ধীরে ধীরে তিহানের সাথে সম্পর্ক গড়ে ওঠে। এরপর আশরাফ মীরাকে নিজের কাছে নিতে চাইলেও মীরা যায়নি, কারণ মীরার মনে তখন তিহানের বাস। এইভাবে কেটে যায় 3 বছর। এর মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আশরাফ কোমায় চলে যায়। আশরাফ কোমায় যাওয়ার পর অবশ্য মীরার বাবা মা এসেছিল নিয়ে যেতে, কিন্তু মীরা যায়নি। বলেছে বিয়ে একবারই হয়, সেটা ওর হয়ে গেছে। অসুস্থ স্বামীকে ছেড়ে কোথাও যাবে না। তখন থেকে মীরা সবার চোখে একটু বেশি আদরের, যদিও তিহানের সাথে একটু বেশি গভীর সম্পর্ক ততদিনে হয়ে গেছে, যা দিনের বেলায় একরকম থাকে আর রাতের বেলায় আরেক রকম। দিনের পর দিন দুজন নোংরা নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে রয়েছে। এর কোনো ভবিষ্যৎ নেই, দুজনেই জানে। তবে আবেগ আর জাগতিক মোহ এদের কোথায় নিয়ে যাচ্ছে তার আঁচ হয়তো দুজনেই পাচ্ছে না। একটু পর মীরা গোসল করে বের হয়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে মহিমা খালা তরকারি কাটাকাটি শেষ করে রুটি বানাচ্ছে। মীরা গিয়ে ফটাফট চুলায় চা বসিয়ে দেয়। কামাল সাহেব প্রত্যেক দিন সকালে মীরার চা দিয়েই দিন শুরু করে। চা কাপে ঢালা শেষ হতে হতেই কামাল সাহেব এসে ড্রয়িং রুমের সোফায় বসে বলল, মা মীরা, চা হয়েছে? মীরা মাথায় কাপড় দিয়ে চা নিয়ে এসে বলল, হ্যাঁ বাবা। কামাল সাহেব বললেন, বাহ, খুব ভালো হয়েছে মা চা। মীরা হেসে বলল, বাবা, একটা কথা বলার ছিল। কামাল সাহেব বললেন, বলো মা। মীরা বলল, বাবা, আপনার ছেলেকে একবার ডাক্তার দেখাতে হবে। 2 মাস পর নিয়ে যেতে বলেছিল, 2 মাস হয়ে গেছে। কামাল সাহেব বললেন, ঠিক আছে মা, তিহানকে সাথে নিয়ে যেও। মীরা বলল, আচ্ছা বাবা। একটু পর সকালে নাস্তা করে কামাল সাহেব চলে যায়। তারপর মীরা আর মীরার শাশুড়ি আর মহিমা খালা নাস্তা করে। বেলা 10টার দিকে তিহান এসে খাবার খাই। মীরা তিহানকে বলে, একটু পর তিহানের সাথে আশরাফকে নিয়ে মীরা ডাক্তারের উদ্দেশ্যে বের হয়। এদিকে সারা রাত গেছে, নাবিল আমার সাথে কথা বলেনি। আমিও রাগ করে কথা বলিনি। সকালবেলা নাস্তা বানিয়ে খেয়ে শাশুড়িকে চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম। 2 দিন হলো শাশুড়ির শ্বাসকষ্ট বেড়েছে, তাই সকাল সকাল ডাক্তারের কাছে চলে আসলাম। কিন্তু ডাক্তার আসলো সেই 10টায়। একটু পর আমাদের ডাকলো। ডাক্তার দেখানো শেষে হাসপাতাল থেকে বের হতেই দেখলাম তিহান আর ওর ভাবি ওর ভাইকে নিয়ে হাসপাতালে আসছে। মনটা ভালো নেই কাল থেকে, তাই সেদিকে খেয়াল না করে শাশুড়ি মাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। তখনই শাশুড়ি মা বললেন, এই যে বৌমা, আমার চশমাটা তো হাসপাতালের বাথরুমে রেখে এসেছি। আমি শাশুড়িকে সামনের দোকানের চেয়ারে বসিয়ে রেখে হাসপাতালের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে বাথরুমের দরজা খুলতেই দেখি তিহান আর তিহানের ভাবি ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখেই একে অপরের থেকে ছিটকে যায়। এইদিকে আমার চোখ খুলে যাওয়ার উপক্রম। এ কি দেখছি আমি চোখে? তিহানের সাথে ওর ভাইয়ের বউয়ের এরকম নোংরা সম্পর্ক রয়েছে। দরজায় কলিং বেল শুনে দরজা খুলে নাবিল। দরজা খুলে দেখে ইন্সপেক্টর তাকরিম। নাবিলকে দেখে তাকরিম হেসে উঠে বলে, কেমন আছেন মিস্টার নাবিল? কি হলো, হা হয়ে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসতে বলবেন না? নাবিল মুচকি হেসে বলে, আরে না স্যার, কি বলেন, ভেতরে আসুন। ইন্সপেক্টর তাকরিম বললেন, তা আপনার ওয়াইফ ঋতু বাসায় নেই?
নাবিল বলে, না, ঋতু মাকে নিয়ে হাসপাতালে গেছে। ইন্সপেক্টর তাকরিম বলে, আচ্ছা। নাবিল তাকরিমকে বসতে দিয়ে টুপ করে রান্নাঘরে গিয়ে ফ্লাক্সে থেকে 2 কাপ চা ঢেলে নিয়ে আসে। তাকরিম দেখে বলে, এসবের দরকার ছিল না মিস্টার নাবিল, তারপরও নিয়ে আসলেন যখন, থ্যাংক ইউ। বাহ, চাটা তো বেশ ভালো। তা আপনি বানিয়েছেন? নাবিল বলে, না, ঋতু বানিয়েছে। চা বানিয়ে ফ্লাক্সে রেখে গেছে। ইন্সপেক্টর তাকরিম বলে, ও, তা ওনার রান্নার হাত নিশ্চয়ই ভালো। নাবিল বলে, হ্যাঁ, সব দিক দিয়ে পারফেক্ট, সব কিছু একসাথে সামলাই। ইন্সপেক্টর তাকরিম বলেন, লাভ ম্যারেজ আপনাদের? নাবিল বলে, না, লাভ ম্যারেজ নয়, তবে আমি ঋতুকে দেখে পছন্দ করেছিলাম, তারপর ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, তারপর পারিবারিকভাবেই বিয়েটা হয়। ইন্সপেক্টর তাকরিম বলেন, ও আচ্ছা, আপনার আর হাবিবার মধ্যে কেমন সম্পর্ক ছিল? নাবিল বলে, কেমন সম্পর্ক মানে, কি বলতে চাইছেন আপনি? ইন্সপেক্টর তাকরিম হেসে উঠে বলে, আরে বাবা, শান্ত হন মিস্টার নাবিল, এমনি জিজ্ঞেস করলাম। হাবিবা তো আপনার শালি ছিল, আর শালি তো আধি ঘরোয়ালি হয়, তাই জিজ্ঞেস করছিলাম। নাবিল বলে, দেখুন, হাবিবাকে আমি সবসময় ছাত্রীর চোখে দেখেছি। ঋতুর সাথে বিয়ের আগে থেকেই হাবিবা আমার স্টুডেন্ট ছিল, তাই ওকে অন্যরকম ভাবার কোনো মানেই নেই। ইন্সপেক্টর তাকরিম বলে, আপনার দিকটা বুঝলাম, কিন্তু হাবিবা আপনাকে কি মনে করত? নাবিল বেশ খানিকটা রেগে গিয়ে বলল, দেখুন, কি বলতে চাইছেন আপনি? ও ছোট মানুষ ছিল, কি ভাববে আমাকে? ইন্সপেক্টর তাকরিম বলে, আমি কি বলতে চাইছি আপনি বেশ ভালোই বুঝতে পারছেন। যদি নাও বুঝেন তো আমি সোজাভাবে বলছি, হাবিবা আপনাকে স্যার ও মনে করতো না, দুলাভাইও মনে করতো না, ও আপনাকে ভালোবাসত, আর এটা যথেষ্ট পরিমাণে বাড়াবাড়ি ছিল। নাবিল উঠে দাঁড়ায়, তারপর বলে, কি বলছেনটা কি? ইন্সপেক্টর তাকরিমও জোর গলায় বলে, হ্যাঁ, এমনকি ও আপনার জন্য কিছুদিন আগে সুইসাইড অ্যাটেম্প্ট করতেও চেয়েছিল, আর সেই দিন ওর কাছে যে চিঠিটা পেয়েছি সেটা আগের লেখা চিঠিটাই। কি ঠিক বলছি তো মিস্টার নাবিল? নাবিল টেবিল থেকে জল নিয়ে ঢকঢক করে খায় আর মনে মনে বলে, সরি হাবিবা, আমি তোমাকে কথা দিয়েছিলাম এই বিষয়ে কেউ জানবে না, কিন্তু এইবার সব সত্যিটা আমাকে জানাতেই হবে। বোরকা পরার সাথে হিজাব দিয়ে মুখ ঢেকে থাকার জন্য তিহান বা তিহানের ভাবি মীরা আমাকে চিনতে পারেনি। আমাকে অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তিহান ওয়াশরুম থেকে বের হয়ে গেল। মীরা নিজের শাড়ি ঠিক করে নিয়ে বলল, এই যে মিস, এখনও এভাবে ফ্রিজ হয়ে আছেন কেন? দেখে তো মনে হচ্ছে ম্যারিড। তার স্বামী স্ত্রীর ভালোবাসা বোঝেনি তো। আসলে আমার স্বামী না আমার জন্য একটু বেশিই পাগল, তাই সুযোগ পেলেই আদর করতে চলে আসে। এই দেখুন না, যে দেখেছে আমি ওয়াশরুমে এসেছি, আশেপাশে কেউ নেই, অমনি আদর করতে চলে এসেছে। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি মাথা নাড়িয়ে বোঝালাম, না, আমি কিছু মনে করিনি। তবে আর কিছু না বলে বেসিনের উপরে রাখা আমার শাশুড়ির চশমাটা নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসতেই তিহানের চোখে চোখ পড়ল। তিহান চোখ নামিয়ে নিল, আমিও চুপ করে হেঁটে ওখান থেকে চলে আসলাম। খেয়াল করলাম তিহান আবারও ওয়াশরুমের দিকে যাচ্ছে। মাথার মধ্যে মীরার কথাগুলো বারবার ঘুরছিল। কি বলছিল ওই মহিলা? ও আর তিহান স্বামী স্ত্রী মানে? আমি তো জানতাম মীরা তিহানের ভাইয়ের বউ, আর আসার সময় তো তিহানের ভাইকেও দেখলাম। কি মনে হলো, আমি আবারও ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। হ্যাঁ, ঠিক ধরেছিলাম, তিহান বাইরে নেই। ওয়াশরুমে গিয়ে দেখি কেউ নেই। কি করব কিছু ভেবে না পেয়ে চলে আসতে যাব, তখন দেখি ওরা দুইজন উপরতলায় যাচ্ছে। আমি কিছু না ভেবেই ওদের পিছু নিলাম। বারবার মনে হচ্ছে হাবিবার মৃত্যুর পেছনে এদের কোনো হাত রয়েছে। ছি, ভাবতেই ঘৃণা লাগছে তিহান এত নোংরা ছেলে, শেষ পর্যন্ত বড় ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া সম্পর্ক। নানান কথা ভাবতে ভাবতে ওদের পিছু পিছে যেতে লাগলাম। উপরতলায় গিয়ে চেয়ারে বসলো দুইজন। একদিকটায় তেমন মানুষ নেই। মীরা তিহানকে বলল, তোমাকে কতবার বারণ করি তিহান, যে প্লিজ যেখানে সেখানে তুমি আমার কাছে এসো না। দেখলে তো ওই মহিলা যদি চেনা কেউ হতো, তখন কি হতো? বাবা মা আমাদের বিশ্বাস করে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই সমাজ তো এটা মেনে নেবে না। তিহান ফট করে উঠে দাঁড়ায়, তারপর এক টানে মীরাকে
তুলে দেওয়ালের সাথে চেপে ধরে। আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিই, তারপর ভিডিও করতে থাকি। এভাবে খোলা পরিবেশে তিহান মীরাকে ধরাই। মীরা বলে, কি করছো কি তিহান? ছাড়ো, কেউ দেখে ফেলবে, যে কেউ যখন তখন চলে আসবে। মীরার কথা শুনে তিহান মীরাকে আরও শক্ত করে ধরে, তারপর বলে, এক কথা কয়বার বলবে মীরা? তোমাকে তো আগেই বলেছিলাম চলো আমরা বিয়ে করে নিই, কিন্তু তুমিই তো রাজি হওনি। বিয়ে করে নিলে তো আর ভয় থাকে না, লোকে কি বলবে? মীরা এক ঝাটকায় তিহানকে ছাড়িয়ে দিয়ে বলে, শাট আপ তিহান, বলছি বারবার ছাড়ো, কেউ দেখে ফেলবে। শোনো না কেন আমার কথা? আচ্ছা বলো, বিয়ে করতে হবে কেন আমাদের? বিয়ের পর যেটা পেতে বিয়ের আগেই তো সেটা তোমাকে দিচ্ছি, তাহলে কি সমস্যা? বোঝো না কেন? এখন যদি আমাদের সম্পর্কটা সবার সামনে আসে, তোমার বাবা মা মেনে নেবে তো? কোনো দিনই মেনে নেবে না, বরং আমাদের দুইজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তাই প্লিজ অপেক্ষা করো। এই বলেই মীরা চলে গেল। আমিও আর দাঁড়ালাম না, যা দরকার ছিল পেয়ে গেছি। তবে দেখার বিষয়, এদের সম্পর্কটাই কোনোভাবে হাবিবার মৃত্যুর কারণ নয় তো। ইন্সপেক্টর তাকরিমের সাথে দেখা করতে হবে। হাসপাতাল থেকে বেরিয়ে শাশুড়ি মায়ের কাছে যেতেই উনি বললেন, কি হলো বৌমা, এত সময় লাগলো? আমি বললাম, খুঁজে পাচ্ছিলাম না মা, চলুন এখন বাড়ি গিয়ে আবার দুপুরে রান্না বসাতে হবে। কথা শেষে রিক্সা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ইন্সপেক্টর তাকরিম বললেন, কি হলো মিস্টার নাবিল, চুপ করে আছেন কেন? বলুন। আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না, কারণ আমার কাছে দুটো সাক্ষী আছে। নাবিল বলে, সাক্ষী? কিসের সাক্ষী? ইন্সপেক্টর তাকরিম বলেন, হাবিবা নিজের মুখে যাদেরকে বলে গেছে যে সে আপনাকে ভালোবাসে, এমনকি সে আপনাকে প্রপোজও করেছে। কি ঠিক বলছি তো? এখন যদি আপনি সব সত্যি না বলেন, তবে জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনি কি সেটাই চান? নাবিল বলে, আমি কোনো অন্যায় করিনি ইন্সপেক্টর, তাই আমার কোনো ভয় নেই। আর হ্যাঁ, আপনি ঠিক বলছেন, হাবিবা আমাকে পছন্দ করত, কিন্তু এতে কি প্রমাণ হয়? ইন্সপেক্টর তাকরিম বলল, কী প্রমাণ হবে সেটা তো আমি দেখব মিস্টার নাবিল, আপাতত আপনি পুরোটা বলেন। নাবিল বলে, ঠিক আছে, দেখুন ছোট থেকে হাবিবাকে আমি চিনি, ওকে জন্মাতে দেখেছি। সেই হিসেবে ওর সাথে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আমি যখন ঋতুর জন্য বিয়ের প্রস্তাব পাঠাই, তখনই ও আমাকে বলে ও আমাকে ভালোবাসে। ওর কথা শুনে আমি হেসেছিলাম, বিশ্বাস করুন। ভেবেছিলাম ছোট মানুষ আবেগের বসে এসব বলছে। সেই দিন কোনোরকম বুঝিয়ে ওকে আমি বাড়ি পাঠিয়ে দিই। এরপর আমার আর ঋতুর বিয়ে হয়। কিছুদিন সব ঠিক থাকলেও আমি খেয়াল করি হাবিবার অস্বাভাবিক ব্যবহার, নানাভাবে ওর দিকে আমাকে আকৃষ্ট করার চেষ্টা। আমি বুঝতে পেরে ওকে পুরোপুরি ইগনোর করি। এটাও কোনোভাবেই মেনে নিতে পারে না, বারবার ফোন করে বিরক্ত করত। এর মাঝে এতদিন তো বাড়াবাড়ি করে ফেললো। আসলে মেয়েটা ছোট ছিল, আবার মারা গেছে, এই জন্য আমি কাউকে জানাতে চাচ্ছিলাম না। আসলে সেই দিন সন্ধ্যায় ঋতু রান্নাঘরে রান্না করছিল, আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ করে হাবিবা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বিছানা থেকে উঠে বলি, কি হচ্ছেটা কি হাবিবা, দরজা বন্ধ করছো কেন? হাবিবা কোনো কথা না শুনে আমার কাছে আসে আর আমাকে ফোর্স করতে থাকে ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এক পর্যায়ে না পেরে ওকে আমি চড় মারি। তারপর দরজা খুলে রেগে গিয়ে বলি বাড়ি থেকে বের হয়ে যেতে, আর কোনোদিন যেন আমাদের বাড়িতে না আসে। সেই দিনও কাঁদতে কাঁদতে চলে যাই। 2 দিন সব স্বাভাবিক গেলেও 2 দিন পর থেকে আমাকে ফোন করতে থাকে, ফোন না ধরাই মেসেজ করে যে আমি যদি ওর সাথে দেখা না করি তাহলে ও সুইসাইড করবে, আর সুইসাইড নোটে আমার নাম লিখে যাবে। এরই মধ্যে স্কুলে একদিন ও আমার সাথে ওই সুইসাইড নোটটা ধরাই দেয়। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আবেগের বয়স যখন, তখন যা কিছু করতে পারে ভেবে দেখা করি। ঠান্ডা মাথায় অনেকক্ষণ ওকে বুঝাই। সেই দিন ও ওর ভুল বুঝতে পারে আর আমার কাছ থেকে ক্ষমা চায়, আর বাড়ি গিয়েও বিয়ের জন্য রাজি হয়। আর সেই দিনই ওকে আমি কথা দিয়েছিলাম, এই কথাটা আমাদের দুজনের মধ্যে থাকবে, আর কেউ জানবে না। বিশ্বাস করুন স্যার, এর বেশি কোনো সম্পর্ক আমাদের ছিল না। হাবিবা ছোট ছিল আর ও ভুল করছিল।
আমি একজন শিক্ষক হিসেবে ওকে বুঝিয়ে সঠিক রাস্তা দেখিয়েছিলাম। ও বুঝেছিল, কিন্তু হঠাৎ করে কিসের মধ্যে কি হলো আমি নিজেও বুঝতে পারছি না। তবে আমি শিওর ছিলাম হাবিবা সুইসাইড করেনি। ইন্সপেক্টর তাকরিম বলল, আচ্ছা বুঝলাম, তাই এই বিষয়ে আপনার স্ত্রী কিছু জানতো? নাবিল বলল, না স্যার। ইন্সপেক্টর তাকরিম বলল, আচ্ছা ওই সুইসাইড নোটটা আপনি কি করেছিলেন? নাবিল বলে, ওটা তো হাবিবাকে ফেরত দিয়েছিলাম। ইন্সপেক্টর তাকরিম বলল, আচ্ছা বুঝলাম, তারপর যখন হাবিবার লাশ পাওয়া গেছিল তখন আপনি কোথায় ছিলেন? নাবিল বলে, আসলে স্যার হাবিবার বিয়ে তিহানের সাথে এমনি এমনি হচ্ছিল না। ইন্সপেক্টর তাকরিম বলে, মানে? নাবিল বলে, স্যার এটা আমরা কয়জন ছাড়া আর কেউ জানে না, মানে জানানো বারণ ছিল। হাবিবার বাবার 1 বিঘা জমি আছে ব্যারিস্টার কামালের জমির সাথে। তো ব্যারিস্টার কামাল সেখানে কোনো প্রজেক্ট করবে, সেই জন্য জমিটা কিনে নিতে চেয়েছিল, কিন্তু মামা বলে সেটা বিক্রি করবে না। এই নিয়ে অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে মামা বলে, তার মেয়ের সাথে যদি কামাল সাহেব ছেলের বিয়ে দেয় তাহলে জমিটা কামাল সাহেবকে দিবে। কামাল সাহেবও ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছিল, তাই আর আপত্তি করেনি, রাজি হয়ে যায়। আর বিয়ের দিনই জমিটা বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তাই অনেক সকালেই মামা আমাকে কাগজপত্র আনতে পাঠায়। বিশ্বাস না হলে আপনি জমি রেজিস্ট্রার অফিসের সিসি ক্যামেরা দেখতে পারেন, কারণ সকাল থেকে আমি ওখানেই ছিলাম। তারপর সব কাজ শেষে আমি বাড়িতে আসতেই জানতে পারলাম হাবিবা নাকি সুইসাইড করেছে, কিন্তু কথাটা আমি কোনোভাবে মানতে পারিনি। এর থেকে বেশি কিছু আমি জানি না স্যার, বিশ্বাস করুন আমাকে। ইন্সপেক্টর তাকরিম বলল, বিশ্বাস করলাম মিস্টার নাবিল, তবে আর কিছু বলার আগে আমি দরজায় দাঁড়িয়ে বললাম, কিসের বিশ্বাসের কথা হচ্ছে? ইন্সপেক্টর কি বিশ্বাস করলেন? ইন্সপেক্টর তাকরিম হেসে বললেন, ও ঋতু ম্যাডাম, কেমন আছেন? আমি বললাম, ভালোই আছি, কিন্তু আমরা সাধারণ মানুষ ঘরের ভেতরে পুলিশ দেখলে তো কেমন লাগে? ইন্সপেক্টর তাকরিম বলে, পুলিশ বলে কি আমরা মানুষ নই মিসেস ঋতু? আমি শাশুড়ি মাকে ভেতরে নিয়ে এসে বললাম, মা আপনি ভেতরে যান। শাশুড়ি মা যেতেই বললাম, ইন্সপেক্টর হাবিবার কেসটা কত দূর? ইন্সপেক্টর তাকরিম বলল, খুব বেশি দূর নয় ম্যাডাম, তবে আশা করছি খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে। আমি বললাম, আমার আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে, মানে বলতে পারেন দেখানোর আছে। ইন্সপেক্টর তাকরিম বললেন, কি? আমি ফোন থেকে ভিডিও আর ছবিগুলো দেখালাম। ইন্সপেক্টর তাকরিমও অবাক হলেন। ছবিগুলো দেখে ইন্সপেক্টর তাকরিম কিছু বলতে যাবে, তার আগেই ওনার ফোন বেজে উঠল। ফোন দেখেই বলল, ল্যাব থেকে ফোন করেছে মনে হচ্ছে, গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছে। ইন্সপেক্টর তাকরিম ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কী বলল শুনতে পেলাম না, তবে ওনার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারপর বলল, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন পুরো বিষয়টা। হ্যাঁ, সবার হাতের ছাপ নেওয়া আছে। আমি সবার হাতের ছাপ নিয়েই ল্যাবে যাব, আপনি সব রেডি করে রাখুন। এইবার বেরিয়ে পড়বে। আড়ালে লুকিয়ে কে? হাসি মুখে ইন্সপেক্টর তাকরিম বললেন, ভিডিও আর ছবিগুলো আমাকে দিয়ে দিন, আর আপনাকে অনেক ধন্যবাদ। পুরো কেসটার মোড় ঘুরিয়ে দিলেন আপনি। শুধু আরও একটা উত্তর দিন। আমি বললাম, জি বলুন। ইন্সপেক্টর তাকরিম বলল, হাবিবাকে সেই দিন কে সাজিয়েছিল? আমি বললাম, তিহানের ভাবি মীরা নিজ হাতে হাবিবাকে সাজিয়েছিল। ইন্সপেক্টর তাকরিম বলল, আচ্ছা, ধন্যবাদ আপনাকে ম্যাডাম, ইম্পর্ট্যান্ট কাজ আছে, আজকে আসি। আর আপনার নাম্বার তো আমার কাছে থাকলোই, কিছু জানার থাকলে ফোন করে জানাবো। আমি বললাম, অবশ্যই। ইন্সপেক্টর তাকরিম চলে গেল। উনি চলে যেতেই আমি নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, আমাকে ক্ষমা করে দাও নাবিল, আমি কিছুদিন ধরে তোমাকে ভুল বুঝেছিলাম। নাবিল বলে, তার মানে তুমি সবটা শুনেছ? আমি বললাম, হ্যাঁ শুনছি, আর নিজের ভুলটাও বুঝতে পেরেছি। আমি সত্যি ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছি। নাবিলও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমিও ভাগ্যবান যে তোমার মতো বউ পেয়েছি। আই লাভ ইউ ঋতু, আই লাভ ইউ সো মাচ। আমিও হেসে উঠে বললাম, আই লাভ ইউ টু।
সকাল ৯টার মধ্যে ইন্সপেক্টর তাকরিম সবাইকে থানায় আসতে বলেছে। তাই সকালবেলা নাস্তা শেষে আমি আর নাবিল বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় গিয়ে দেখি মামা মামি, বাবা মা, নানা, হাবিব আর সামিয়া সবাই চলে এসেছে। আমরা গিয়ে ওদের সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরেই কামাল সাহেব, তিহান আর মীরা আসলো। তিহান আর মীরাকে দেখেই আমার ঘৃণা লাগলো। ওদের দিকে আর তাকালাম না। একটু পর ইন্সপেক্টর তাকরিম আসলো। ইন্সপেক্টর তাকরিম আসতেই কামাল সাহেব বললেন, কী ব্যাপার ইন্সপেক্টর, আমাদের কেন এখন থানায় ডেকেছেন, তাও এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন? আমি বুঝতে পারছি না, আমাদের সময়ের কি দাম নেই? ইন্সপেক্টর তাকরিম মুচকি হেসে বললেন, দেখুন স্যার, আপনি শান্ত হন। আপনি একজন আইনের লোক, আপনার তো বোঝা উচিত বিনা কারণে কখনো কাউকে থানায় ডাকা হয় না। এসেছেন, একটু ওয়েট করুন, সব জানতে পারবেন। কথা শেষ করে ইন্সপেক্টর তাকরিম আলমারি থেকে কয়েকটা ফাইল বের করলেন। তারপর বললেন, জানেন, 5 বছর ধরে পুলিশের চাকরি করছি। খুন খারাপির অনেক কেস দেখেছি, কিন্তু এইরকম কেস প্রথম। আমি শুধু ভাবছি, খুনি এত ব্রেন যদি ভালো কাজে লাগাতো, আই থিঙ্ক লাইফে অনেক দূর যেত। তাকরিম কথা শেষ না করতেই কামাল সাহেব বললেন, ইন্সপেক্টর প্লিজ, এত ঘোরপেচ ভালো লাগছে না, প্লিজ বলুন খুনি কে? ইন্সপেক্টর তাকরিম বললেন, বলবো তো স্যার, আগে জেনে নিন কীভাবে হাবিবাকে খুন করা হয়েছে। আপনাদের আগেই বলেছিলাম হাবিবাকে বিষ দিয়ে মারা হয়েছে, কিন্তু বিষটা ওকে খাওয়ানো হয়নি, আবার ইনজেক্টও করা হয়নি। তাহলে প্রশ্ন হলো, বিষটা হাবিবার শরীরে গেল কীভাবে? খুনি খুব বুদ্ধিমতী, তাই খুবই ইউনিক উপায়ে কাজ করেছে। এখন তো শীতকাল। আচ্ছা মিস্টার হালিম আর মিসেস সালমা, হাবিবার বাবা মায়ের নাম। আপনার মেয়ের পায়ের গোড়ালিতে ফেটে যেত শীতে, তাই না? মামি বলল, হ্যাঁ। ইন্সপেক্টর তাকরিম বলেন, হ্যাঁ, ফাটাও বেশি বাড়াবাড়ি ছিল, মানে রীতিমতো রক্ত বের হতো। মামি বলে, হ্যাঁ, এটার জন্য ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু ভালো হতো না। পায়ের গোড়ালি ফেটে রক্ত বের হতো, ব্যথা যন্ত্রণায় মেয়েটা আমার পাগল হয়ে যেত। ইন্সপেক্টর তাকরিম বলল, এইবার আসল কথা বলি। হাবিবার মৃত্যুর হাতিয়ার হিসেবে এই পায়ের গোড়ালি ফাটাকেই ব্যবহার করা হয়েছে। নাবিল বলে, মানে কিভাবে ইন্সপেক্টর? ইন্সপেক্টর তাকরিম বলে, আমি আগেই বলেছিলাম হাবিবার রক্তে সাপের বিষ পাওয়া গেছে, আর বিষটা আলতার সাথে মিশিয়ে এই ফাটা দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু হাবিবার গোড়ালি ফেটে রক্ত বের হয়, একসময় সেটা রক্তের সাথে মিশে পুরো শরীরে পৌঁছে যায়। আচ্ছা, সেই দিন হাবিবাকে সাজানোর দায়িত্ব ছিলেন তো মিসেস মীরা, তাই না? আমি বললাম, হ্যাঁ, মীরাই নিজের হাতে হাবিবাকে সাজিয়েছিল। মীরা বলে, হ্যাঁ, আমি সাজিয়েছি, কিন্তু আমি তো কোনো আলতা পরাইনি, এমনকি আমরা সাজানোর জিনিসপত্রে কোনো আলতাই দিইনি। ইন্সপেক্টর তাকরিম বললেন, হ্যাঁ, আপনি ঠিক মীরা, সাধারণত আমাদের মুসলিম বিয়েতে বউকে আলতা পরানো হয় না, তাই দেওয়াও হয় না। কিন্তু হাবিবার পা ভর্তি আলতা ছিল, মনে হচ্ছিল আগের দিন থেকে একটু পরপরই আলতা দেওয়া হচ্ছিল। আচ্ছা মিসেস সালমা, আপনাদের কি মনে আছে হাবিবাকে কে আলতা দিয়েছিল? মামি বলে, স্যার, বিয়েবাড়িতে কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি ঠিক খেয়াল করিনি। তবে পায়ের ফাটা নিয়ে হাবিবা অনেক টেনশন করছিল যে নতুন বউয়ের পা ফাটা দেখলে লোকে কি বলবে, কিভাবে এই ফাটা লুকাবে। একটু পর পা ভর্তি আলতা পরে আমাকে দেখিয়ে বলেছিল, এই দেখো মা, কেমন হয়েছে বলো তো? এখন আর কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি জানি না কোথায় পেল এই আলতা। মামি কথা শেষ করতেই বললাম, মামি, তুমি জানো না, কিন্তু আমি জানি। ইন্সপেক্টর তাকরিম বলল, বলুন তাহলে মিসেস ঋতু। আমি বললাম, সামিয়া। হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। হাবিবা খুবই টেনশন করছিল এটা নিয়ে, আর তখন সামিয়াই হাবিবাকে বলে পা ভর্তি করে আলতা দিতে, তাহলে কেউ আর গোড়ালি ফাটা দেখতে পাবে না। এমনকি ও ওর বাড়ি থেকে আলতা নিয়ে এসে লাগিয়ে দিয়েছিল, আর হাবিবাকে বলেছিল একটু পরপর আলতা লাগাতে, যেন ফাটা বোঝা না যায়। আমি বেশ কয়েকবার দেখেছি হাবিবাকে আলতা দিতে,
কিন্তু তখন তো বুঝিনি বিষয়টা। মামিও তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও মনে পড়েছে, সামিয়াই আলতা নিয়ে এসেছিল। এইদিকে এইসব শুনে ধীরে ধীরে পালিয়ে যেতে চায় সামিয়া। তখনই মহিলা কনস্টেবল সামিয়াকে ধরে নেয় আর গালে কয়েকটা জোরে জোরে থাপ্পড় মারে। সামিয়া কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না ওই আলতায় বিষ আছে, জানলে কখনোই হাবিবাকে দিতাম না। ইন্সপেক্টর তাকরিম বললেন, জানতে না মানে? কে দিয়েছিল তোমাকে এই আলতাটা? সামিয়া বলে, স্যার রাজ দিয়েছিল। ও আমার কাছে এসে বলেছিল ও হাবিবাকে খুব ভালোবাসে। হাবিবা তো ওর ভালোবাসার মূল্য দিল না, কিন্তু ও চায় এই আলতা পায়ে নতুন বউয়ের সাজে হাবিবাকে দেখতে। প্রথমে আমি রাজি হইনি, পরে ও অনেক অনুরোধ করার পর আমি রাজি হই। ভাবি আলতাই তো পড়লে যদি ও শান্তি পায় তাতে ক্ষতি কী? বিশ্বাস করুন স্যার, আমি জানতাম না এটাতে বিষ আছে। যদি জানতাম কখনোই হাবিবাকে পড়তে দিতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইন্সপেক্টর তাকরিম বলে, ক্ষমা করার আমি কেউ নই সামিয়া। আদালতে কেসটা উঠবে, এরপর যা বিচার করার আদালত করবে, আর রাজও বাঁচতে পারবে না। সেদিন আমি ওর সাথে কথা বলার পরপরই এলাকা থেকে পালিয়েছে। তখন থেকে ওকে খুঁজে চলেছি। ও ধরাও পড়েছে, কিছুক্ষণের মধ্যেই থানায় আনা হবে। ইন্সপেক্টর কথাটা শেষ করতেই নাবিল বলল, স্যার এটা বুঝলাম না যে হাবিবার শরীরে বিষটা কিভাবে গেল, কিন্তু ওকে গাছে ঝুলিয়েছে কে? ইন্সপেক্টর তাকরিম বলল, বলছি মিস্টার নাবিল। এই বলেই ইন্সপেক্টর তাকরিম মনিটরে একটা ভিডিও ছাড়ে। তারপর বলে, দেখুন, যখন তিহানকে কবুল বলানো হচ্ছিল তখনকার ভিডিও। এইখানে সবাইকে দেখা গেল দুইজন মিসিং। আমি ভালো করে খেয়াল করে দেখলাম, তারপর বললাম, হ্যাঁ, মীরা আর হাবিব ওরা তো নেই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে হাবিবার কাছ থেকে যাওয়ার সময় আমাদের সাথে মীরা আর হাবিব দুইজনেই ছিল, কিন্তু পরে এত ভিড়ের মধ্যে আমার খেয়াল করিনি। ইন্সপেক্টর তাকরিম বলে, হ্যাঁ মিসেস ঋতু ঠিক বলেছেন, হাবিব আর মীরা নেই, তাহলে ওরা কোথায়? তার উত্তরটা হাবিব আর মীরাই দিক। হাবিব আগে বলো, কোথায় ছিলে তুমি? হাবিব বলে, কোথায় যাব, বাড়িতে এত কাজ ছিল, নিশ্চয়ই কিছু করছিলাম। ইন্সপেক্টর তাকরিম হাবিবের দিকে এগিয়ে যায় আর বলে, তাই নাকি? কী কাজ করেছিলে শুনি, যে মনে পড়ছে না? দেখি আমার কাছ থেকে এসো, দেখি তোমাকে মনে করাতে পারি কি না। ইন্সপেক্টর তাকরিমকে এগানো দেখে হাবিব ভয় পেয়ে কেঁদে উঠে বলে, স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি তো শুধু ওকে সাহায্য করেছিলাম। ইন্সপেক্টর তাকরিম বলে, সাহায্য করেছিলে মানে? পুরোটা ক্লিয়ার করে বলো। হাবিব চোখ মুছে বলে, আসলে সেই দিন বিয়েতে বরযাত্রী আসার পর তিহান ভাইয়া ওয়াশরুমে যেতে চাইল। আমি ওনাকে ওয়াশরুম রেখে একটা কাজে চলে যাচ্ছি। কিছুক্ষণ পর ওয়াশরুমের কাছে গিয়ে শুনতে পাই তিহান ভাই আর তিহান ভাইয়ের ভাবি মীরার কথা বলছে। মীরা তিহানকে বলছে, শোনো তিহান, বিয়েটা করছো করো, কিন্তু মনে রেখো আমি সুযোগ পেলে তোমার বউকে ছাড়ব না, একেবারে মেরে দেব। আর তিহান বলে, তুমি এত চিন্তা করছো কেন মীরা? ওকে তো আমি জমিটার জন্যই বিয়ে করি। জমি নেওয়া হোক, তারপরে যেভাবে হোক কোনো একটা অপবাদ দিয়ে দাঁড়িয়ে দেব। ওদের কথোপকথন শুনে আমি ঘাবড়ে যাই, কি করব ভেবে পাই না। এদিকে কিছুক্ষণ পরেই বিয়ে, তাই কোনো উপায় না পেয়ে হাবিবাকে সবটা জানাই। তারপর দুজনে সিদ্ধান্ত নেই আপাতত বিয়েটা ভাঙতে হবে। বিয়ে ভেঙে যাবার পর সবটা দুজনে যেভাবে হোক সামলে নেওয়া যাবে। তাই তখনই হাবিবাকে নিয়ে পেছনের বাগানে পৌঁছে দিই আর আমার এক বন্ধুর বাড়িতে যেতে বলি। ওকে বাগান পর্যন্ত রেখে আমি আবার বাড়ি ফিরে আসি। একটু পর যখন জানাজানি হয়ে যায় হাবিবা ঘরে নেই, তখন সবার সাথে আমিও খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে বাগানে এসে দেখি ও গাছের সাথে ঝুলছে। আমি কিছু বুঝে উঠতে পারি না।
দৌড়ে বাড়িতে গিয়ে সবাইকে জানিয়ে দিই। এই সত্যিটা অনেকবার সবাইকে জানাতে চেয়েছি, কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে আমার দোষ হবে, তাই জানাইনি। হাবিবের কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেছে। আসলে একটা মেয়েকে ঘিরে এত সাসপেন্স কেউ আশা করেনি। তবে সবার থেকে বেশি মীরা ঘাবড়ে গেছে। কিন্তু তিহান হাবিবের উপর চিৎকার করে উঠে বলে, এই শয়তান, কি বলছো তুই? তুমি আমাদের নামে দুর্নাম রটাচ্ছ। তুমিই করেছো সব কিছু, আর এখন আমাদের ফাঁসাচ্ছ। তিহান হাবিবের দিকে তেড়ে আসলে ইন্সপেক্টর তাকরিম তিহানকে বলে, শান্ত হন মিস্টার তিহান, কে কাকে ফাঁসাচ্ছে এক্ষুনি জানা যাবে। এটা বলেই মনিটরে আরও একটা ভিডিও চালু করে। সেখানে দেখা যায় মীরা আর তিহান একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, আর নিজের মুখে বলছে ওদের সম্পর্কের কথা। ভিডিওটা দেখে চেয়ারে ধপ করে বসে পড়ে কামাল সাহেব। মীরা দৌড়ে শ্বশুরের কাছে গিয়ে বলে, বাবা, আমার কথা একটাবার শুনুন। মীরা এটা বলতেই ঠাস করে চড় মারে মীরাকে। তারপর তিহানের কলার চেপে ধরে বলে, ছি তিহান, ছি, তোমাদের আমি বিশ্বাস করেছিলাম, আর আমাদের বিশ্বাসের এই মর্যাদা দিলে। আমার অসুস্থ ছেলেটাকে দিনের পর দিন ঠকালে কখনো ক্ষমা করব না তোমাদের, কখনো না। ইন্সপেক্টর তাকরিম বললেন, এখনও অনেক কিছু বাকি আছে স্যার। আপনার ছেলে বৌমার আরও কীর্তি বাকি আছে। কি মিসেস মীরা, আপনি বলবেন না আমাদের ব্যবস্থা নিতে হবে? কনস্টেবল মঞ্জু, মীরা ম্যাডামের মুখ খোলানোর ব্যবস্থা করুন। ইন্সপেক্টর তাকরিম কথাটা বলতেই কনস্টেবল মঞ্জু এসে মীরাকে পাশের ঘরে নিয়ে যায়। তারপর উত্তম মধ্যম দিতে দিতে এই ঘরে নিয়ে আসে। ইন্সপেক্টর তাকরিম হেসে বলে, মঞ্জু বলতে রাজি হয়েছে না? মঞ্জু বলে, হবে না মানে স্যার? এই বল সব। ইন্সপেক্টর তাকরিম বলে, কি হলো ম্যাডাম? মীরা বলুন। মীরা কাঁদতে কাঁদতে বলে, বলছি, সেই দিন বিয়ে পড়ানোর সময় খেয়াল করি হাবিব হাবিবাকে নিয়ে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আমিও ওদের পেছন পেছন যাই। তারপর হাবিব হাবিবাকে রেখে চলে আসলে আমি হাবিবাকে ধরে বলি, কোথায় যাচ্ছ? হাবিবা বলে, সেটা তোমার না জানলেও চলবে, ছাড়ো আমাকে। তোমার মতো নষ্টা মেয়ের সাথে আমি কথা বলতে চাই না। থাকো তুমি তোমার নষ্ট দেবরের সাথে, কিন্তু আমি আমার জীবনটা নষ্ট করব না। হাবিবার এইসব কথায় আমি ভয় পেয়ে যাই। ওর সাথে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। আমি ওকে একটা চড় দিই, আর ও মাটিতে পড়ে যায়। ওকে ধরতে গিয়ে দেখি নিঃশ্বাস নিচ্ছে না, পালসও চলছে না। আমি ভয় পেয়ে যাই, কী করব বুঝতে পারি না। তখনই গাছের সাথে একটা দড়ি বাঁধা দেখি। আমি হাবিবাকে উঠিয়ে দড়ির সাথে ঝুলিয়ে দিই, আর আমি এসেই ওর ঘর থেকে সুইসাইড নোটটা ওর ব্যাগে পেয়েছিলাম। ওটা নিজের কাছে রেখে দিয়েছিলাম, ওটা নিচে রেখে দেই। তারপর আবার বিয়েতে চলে আসি। মীরার কথাগুলো শুনে মামা মামি অস্থির হয়ে পড়ে। আসলেই মেয়েকে এইভাবে মরার বর্ণনা শুনে কে সহ্য করতে পারে? তাই মা বাবা, নানা, মামা, মামিকে নিয়ে চলে যাই। এদিকে কামাল সাহেব সব কিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে। একটু পর উঠে বলে, ইন্সপেক্টর, আপনার যা ইচ্ছা তাই করুন, আমি কেউ না ওদের। আর তিহান, আজকের পর থেকে তোমাকে আমি ত্যায্যপুত্র করলাম, আইনিভাবেও করব। আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কথা শেষ করেই কামাল সাহেব চলে যায়। ইন্সপেক্টর তাকরিম বলেন, মিস মীরা তো তিহান এই বিষয়ে কিছু জানে না, তাই তো? মীরা বলে, হ্যাঁ, তিহান জানে না কিছু স্যার, সবটা আমি একা করেছি। এদিকে কথা শেষ হতে না হতেই কনস্টেবল রিফাত রাজকে নিয়ে চলে আসে। রাজকে দেখেই হাবিব রাজের কলার চেপে ধরে বলে, তোকে ছাড়বো না আমি, শয়তান। রিফাত হাবিবকে ছাড়িয়ে রাজকে ধরে ইন্সপেক্টর তাকরিমের কাছে নিয়ে যাই। তাকরিম বলে, কিরে, নেশায় তো বুধ হয়ে আছিস, তা বল, কেন হাবিবাকে মারলি? রাজ হা হা করে হেসে বলে, তাহলে জেনেই গেছেন সবটা? তাহলে এটা আমার থেকে জানতে হবে কেন? ইন্সপেক্টর তাকরিম রাজকে একটা চড় দিয়ে বলে, বলবি না আরও মার খাবি? রাজ বলে, কি বলবো স্যার, আমি হাবিবাকে খুব ভালোবাসতাম, ওর ছোট ছোট সব কিছু জানতাম, কিন্তু ও বুঝল না।
সবার সামনে আমাকে অপমান করলো। আমার বাবাকে হেড স্যার দিয়ে অপমান করলো, তাই মেরে দিয়েছি। ওই বোকা সামিয়া বুঝতেও পারেনি ওর মাধ্যমে কিভাবে আমি আমার প্রতিশোধ নিলাম। রাজ কথা শেষ করতেই সামিয়া বলে, স্যার দেখুন, আমি সত্যি কিছু জানতাম না, প্লিজ আমাকে ছেড়ে দিন। ইন্সপেক্টর তাকরিম বললেন, দেখো সামিয়া, আমি সব বুঝেছি, কিন্তু এই মুহূর্তে আমার হাতে কিছু নেই, যা সিদ্ধান্ত নেবার আদালত নেবে। মঞ্জু, সামিয়া আর মীরাকে নিয়ে যাও আর লকআপে রাখো। রিফাত রাজকেও নিয়ে যাও, কালকেই কোর্টে তোলা হবে ওদের। আর মিস্টার তিহান, এইবার আপনি বেঁচে গেলেন, তবে আপনার উপর আমার নজর থাকবে, আসতে পারুন এখন। তিহান চলে যেতে ইন্সপেক্টর তাকরিম আমাকে আর নাবিলকে বললেন, আপনাদের অনেক ধন্যবাদ মিস্টার নাবিল আর মিসেস ঋতু। আপনাদের সাহায্য ছাড়া এই কেসটা সমাধান করা এতটা সহজ হতো না। ভালো থাকবেন, একে অপরকে বিশ্বাস করবেন, দেখবেন সম্পর্ক মজবুত হবে। আমি বললাম, আপনাকে অনেক ধন্যবাদ ইন্সপেক্টর তাকরিম, আসি তাহলে। ইন্সপেক্টর তাকরিম হাবিবকে আশ্বস্ত করে বলে, আসুন। আমরা থানা থেকে বের হতে যাব তখনই ইন্সপেক্টর তাকরিমকে কনস্টেবল রিফাত ডাক দেয় আর বলে, স্যার, সর্বনাশ হয়ে গেছে, থানার সামনে তিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। এইদিকে লকআপ থেকে কনস্টেবল মঞ্জু বলে, স্যার, মীরা কেমন যেন করছে। ইন্সপেক্টর তাকরিম গিয়ে মীরার পালস দেখে বলে, ও নো, শি ইজ নো মোর। তারপর মাথায় হাত দিয়ে বলে, ও নো, আবার নতুন করে কি শুরু হলো? এইবার আড়ালে লুকিয়ে কে? বন্ধুরা, আজকের গল্পের নাম আড়ালে লুকিয়ে কে, লিখেছেন মিশু। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।